আদিবা আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহস তার নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসলো। আদিবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসল। সব ঠিকই আছে। আদি এর মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি, এমনকি আদিবাকেও নিজের ঘরে ডাকেনি। তবে পুরো বাসায় একটা গুমট ভাব। আদিবা চুপচাপ, সাথে অন্যরাও, কারণ বাসার সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে। আর সে যে আদিবাকে ভালোবাসে এ ব্যাপারে সন্দেহ নেই। আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে। আদিবার মন খারাপ লাগছে। কেমন লাগছে নিজেকে প্রশ্ন করতেই মন উত্তর দিল, সে অন্য একজনকে ভালোবাসে। এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না, কিন্তু কাকে ভালোবাসে? ভাইয়াকে? এবার আর ভিতর থেকে উত্তর আসলো না। আদিবার ভিতরে এক অস্থিরতা কাজ করছে। আচ্ছা, ভাইয়া কি আমায় ভালোবাসে? যদি ভালোবাসবেই তাহলে কেন নিচে আসছে না? এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন, আমায় বিয়ে করতে চান? তবে কি ভালোবাসে না? না না, তা হতে পারে না। ভালো না বাসলে রাতে আমার সাথে এমন করলো কেন? ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায়? আমার সারা শরীরে এখনো ভাইয়ার দেয়া চিহ্ন বিরাজ করছে। আদিবা যখন এসব ভাবছিল তখন হঠাৎ করে ঝড়ের বেগে নিচে নেমে আসলো আদি। আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে নিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ব্যাপারটা এতই তাড়াতাড়ি ঘটল যে সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল, কেউ কিছু বলার সুযোগ পেল না। যদিও আদিবা এতক্ষণ বাধা দেয়নি, কিন্তু বাসার বাইরে এসে তার টনক নড়ল, প্রশ্ন করল, ভাইয়া কি করছেন? আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহান্নামে? কোনো অসুবিধা? হাটটা সরণ ভাইয়া, বাসার সবাই হয়তো খারাপ ভাবছে। ভাবুক, তুই কোন সাহসে শাড়ি পরেছিস সেটা বল। কাল তো আপনি বলছিলেন শাড়ি পরতে, পরে অন্য ছেলেকে দেখাতে বলেছিলাম। শাড়ি পরলেও সমস্যা, না পরলেও সমস্যা, তাহলে আমি পরবটা কি? তুই কিছুই পরবি না? কি? ঠিকই শুনেছিস, তোর কোনো জামা কাপড়ই পরার দরকার নেই। আপনি এসব কি বলছেন? আমি কখন কি বলি আর কি চাই সেটা আমি নিজেই জানি না। বাদ দে এখন, চল। কোথায় যাব? গেলে দেখতে পাবি। কথা না বাড়িয়ে ভাইয়ার পিছন পিছন পোষা বিড়ালের মতো মাথা নিচু করে হাঁটতে লাগলাম। ভাইয়া ড্রাইভ করছে, আদিবা পাশের সিটে বসে আছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বাঁকা হাসি দিয়ে বলল, অনুমান কর দেখি। তবে ভালো কোনো কাজে যাচ্ছিস না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস। খুব শখ না বিয়ে করার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আবারও একই সেই ভুল? 8 বছরও তো শিক্ষা হয়নি। তবে চিন্তা করিস না, এবার শিক্ষা হবে। ভাইয়া, আপনি ভুল বুঝছেন। ভুলে বুঝেছিলাম। তা না হলে আবার সুযোগ দেই? মাথা ঠান্ডা করুন, তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি সব পারি। আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না? তবে একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে মারলে আমি আর চুপ থাকবো না, বাসার সবাইকে সব বলে দেব। সেই সাথে রাতে আমার সাথে কি করেছেন সেটা বলবো। বাসায় ফিরতে পারলে তো বলবি। আদিবা এত করে বলার পরও আদির কোনো পরিবর্তন হলো না। সে এক মনে ড্রাইভ করছে। হুট করে আদিবার 8 বছর আগের সেদিনের কথা মনে পড়ে গেল। সামান্য ভুলের জন্য সেদিন আদি তাকে হাত পা বেঁধে মেরেছিল, তারপর সারা রাত ছাদে ফেলে রেখেছিল। আজও সেই রাতটা ভুলতে পারেনি আদিবা। আজকের এই ঘটনার বিপরীত হবে না। আদিবা জানে আদি আজ তাকে খুব মারবে। আদিবা এবার ভয় পেয়ে কেঁদেই ফেলল। আজব তো, কাঁদছিস কেন? তো কি করব? আপনি আমায় মেরে ফেলতে চাইছেন? শুধু তো চেয়েছি, মেরে ফেলিনি তো। এখনো তো আপাতত চুপচাপ বসে থাক, যখন মারবো তখন কাঁদিস। দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভিতরে ঢুকে গেল। চোখ বুলিয়ে বোঝা গেল না এটা সত্যিকারের গুহা, না চারিদিকে মাথা উঁচু কাশফুলের গাছ সারি হয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝখানে সরু একটা রাস্তা। কোনো জনমানবের চিহ্ন নেই, কারণ ফুল গাছে কোনো ফুল নেই, কারণ এটা কাশফুলের সিজন না। ফুলের সিজন হলে হয়তো দলে দলে লোকজন থাকতো, কিন্তু এখন নেই। ভাইয়া, আচ্ছা আদিবা, তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দেই কেমন হবে ব্যাপারটা? আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার। আদির কোন বিশ্বাস নেই।
যা খুশি করে ফেলতে পারে সে। ভাইয়া বিশ্বাস করুন, আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না। কাকিমণি যা বলেছে শুধু সায় দিয়েছি। সায় দিয়েছিস এটাই বা কম কিসে? তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না? তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বউ সেজে বসিস? আমার কথাটা একটু শুনবেন প্লিজ। সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না? পার্কে তো বাচ্চারাও আসে। হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠল আদিবা। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এখন ক্লাস টাইম আর পৃথিবী উল্টে গেল। আদিত্য কখনো ক্লাস মিস দেয় না, তাহলে এখন সে পার্কে কি করছে? আদিত্যকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা। আজ তার রক্ষে নেই। এমনি তো আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে, এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিবে না। আসলে আদিবার কারোর সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই, আর সেটা যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো আরও কথাই নেই। আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড়, এমনকি আদিত্যর চেয়ে বড়, কিন্তু তাতে কি আদিত্য কোনো কিছু পরোয়া করার ছেলে নয়। সে এগিয়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়ালো। ভয়ে আদিবার হাত পা কাঁপছে। আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না। আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাদের পার্কের ছেলেমেয়ে একসাথে বসা যায় না? আপনারা জানতেন না? আদিবা আমতা আমতা করে বলল, ভাইয়া আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম, আপনি বাসায় যান, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আদিত্যর কথা শুনে আদিবা তাকে দেখল। আদি একা আসেনি, তার সাথে বেশ কয়েকজন বন্ধু আছে। আদিবা বুঝতে পারল খারাপ কিছু ঘটতে চলেছে, আর সেটা আটকানোর ক্ষমতা তার নেই। আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল, পার্ক তো কারোর একার না, তাই না? পার্কে যে কেউ আসতে পারে, আসতে বাধা নেই, কিন্তু ছেলেমেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে। নিষেধ করলে শুনতে হবে? হ্যাঁ হবে, কারণ পার্কটা আমাদের এলাকার, তাই এখানে কি রুলস থাকবে সেটা আমরাই ঠিক করব। মাস্তানি হচ্ছে? এখনো দুধের দাঁত পড়েনি আর মাস্তানি করছ? বলে আদিত্যর কলার টেনে ধরল ছেলেটি। এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই চলে উঠল। আদিবা কি করে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলল, নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বলে গেলাম। আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর আসার পরেই রাস্তায় আদিত্যর সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতে গা শিউরে উঠল আদিবার। এর মধ্যেই নির্জন এক জায়গায় এসে গাড়ি থামল। গাড়ি থেকে নাম। ভাইয়া আমি মানে? নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ অরণ্য, তার পাশেই বয়ে চলেছে ছোট নদী, মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয় ভয়ে আদির দিকে তাকালো আদিবা। উদ্দেশ্য আদির মনের মতি গতি বোঝার চেষ্টা। আদিকে সে কিছু বলতে যাবে তার আগে আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা। এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে? কি অদ্ভুত! এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে দাঁড়া। বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে, কিছুক্ষণ পরেই সে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার ছেড়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে, এটাই সুযোগ। চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভিতরে পা বাড়ালো আদিবা। আদি যেন তাকে দেখতে না পায়, তাই চোখ বন্ধ করে দিল এক ছুট, আর পিছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে, এখন এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, আদি তার পিছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। এ কি,
আমি কোথায় চলে এসেছি? চারিদিক তো শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায় কোথায় উধাও হয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে গা শিউরে উঠল। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, সব দিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারল বেরোনোর কোনো রাস্তা নেই, এখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছে, আজ আর রক্ষে নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো। কিন্তু আদির কোনো সারা শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবার খুব কান্না পাচ্ছে, এবার নিজেকে আর ধরে রাখতে পারল না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে, বেরোনোর অনেক চেষ্টা করেছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি, মাথাটা ধরে আসছে। আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। তখনই হঠাৎ করে গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যে আরও একটু ছোটাছুটি আয়। আদির কণ্ঠ শুনে দেহে যেন প্রাণ ফিরে পেল আদিবা। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো, আদিবা থেকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে এটা যেন তার ভাবনার বাইরে ছিল। আদি শান্ত হাতে আদিবের মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথায় বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্তত হয়ে বলল, ভাইয়া আমি মানে? এমন একটা থাপ্পড় মারব সব কটা দাঁত পড়ে যাবে। কি ভেবেছিস? তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের সরি? যা না যা, এবার যা। তুই কত দূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি। কে বলল? আমি এই রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলে আদি হাঁটা দিল। সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলো। আদি ঘুরে তাকালো না, হন হন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে, বুঝে মনে মনে আনন্দ পেল। কিন্তু পরক্ষণে অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সারা নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে, কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না, তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো কেউ আদিবার পিছু নিয়েছে। কয়েকটা লোক এদিকে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজে সামনে দাঁড়ালো। লোকজনের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ও তাহলে এই ব্যাপার, ফুলটুসি একা আসেনি। লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল, কি সমস্যা? কি সব বলছেন উল্টাপাল্টা? উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকালে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? তার কৈফত আপনাকে দিতে হবে? আলবাত দিতে হবে। চিনিস না আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলিস। ও, আমরা নষ্টামি করছি? আর আপনার এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন তাই না? তোর তো সাহস তো কম না, বলে ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে ক্ষেপে গিয়েছে। তারা যে এগিয়ে আসতে চাইল, আদি বলে উঠল, আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দেব। বলে আদি নিজের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল, যদি ওকে যেতে দিস, যত টাকা আছে সব দিয়ে দেব, বিনিময়ে শুধু ওকে যেতে দে। সাথে সাথে পড়ে থাকা ছেলেটা চেঁচিয়ে উঠল, আজ তোর সামনে তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস, আমার গায়ে হাত দিস? এই দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। বলতে বলতে ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোক গুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরে চলেছে।
অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে এসে আদিকে থামানোর চেষ্টা করলো। ভাইয়া কি করছেন, ছেড়ে দিন, মরে যাবে তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ার আগে আদিবাকেও আঘাত করে বসল। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল, বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আহ বলে চিৎকার করতে আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুরি দিয়ে বলল, আমি ভালো করে জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারামারি বা মারি না, বাড়াবাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, আমার লাগছে। বলতে আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগে আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম না? তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর অবস্থা কি হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারত, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত, আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। আদি আবার বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন। এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সে ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আদি রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটাও জানে, তাই আদিবা মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আদি ব্রেক চাপলো। গাড়ি থেকে নাম। এখানে নামবো? অন্য কোথাও নামার হলে অন্য কোথায় এই কথাটাই বলতাম, তাই না? আদি রেগে আসতে তাই কথা বলালো না। আদি নেমে দাঁড়ালো, নামার সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আদি। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি থেকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হাতে রিক্সা নিয়ে বাসায় যেতে পারতো। এখন কি করবে সে, কোথায় যাবে? কিছু ভাবতে পারছে না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাতে কার কি যায় আসে? আদি যে পরিমাণ রেগে আছে, আদিবার দিকে একবার ঘুরেও তাকায়নি, সে চলে গিয়েছে। আদিবা রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায়? কোথায় গিয়েছিলে? আদিবা তাকে অবাক হলো। নিলয় ভাইয়া আপনি? একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি। কিন্তু তুমি এই রাস্তায় কি করছো? না মানে আমি? যাই হোক, বাসায় যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা ভালো না। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে, চলো আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল। তবে তার বুক ধুকপুক করছে, এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয়ভাবে দেখা হবে, কে জানতো? কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নিলয়ের প্রশ্নে ভাবনার ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এঙ্গেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে, আরে তুমি বিব্রত হচ্ছ কেন? আসলে অরিন কোনোদিন আমায় ভালোবাসেনি। অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝেনি, তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগে ছেড়ে দিয়েছি। তারপরে খোঁজ তো রেখেছেন এত বছর পরেও। কি করবো বলো, আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। অরিনকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ভাইয়া, আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, ছাড়ো এসব, তোমার কথা বলো। কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না?
ভাইয়া আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি? কি বলছে এসব? খুব অবাক হয়ে প্রশ্নটা আদিবা বিব্রত হচ্ছে বুঝতে পেরে নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো? অরিনের পর তো এবার তোমার পালা। দিন কিভাবে চলে যায় তাই না, দেখতে দেখতে বড় হয়ে গেলে। নীলের কথায় আদিবা হাসলো। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। নীলয় রিক্সা ডেকে নিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই হয়তো মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া, আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বোকামে? আচ্ছা যাও, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাইয়া আসি তাহলে। আদিবা ফিরে আসবে তখন নিলয় এগিয়ে এসে বেশ ইতস্তত নিয়ে বলল, আদিবা যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল, তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলো। আদিবা বাসায় ঢুকতে সবাই হুমড়ি খেয়ে পড়ল। আদির মা রাগে গসগস করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো আদিবা? যে আদি তোকে ছাড়া দু চোখে অন্ধকার দেখে, অন্য কিছু যেন চোখে পড়ে না তার। আদির মায়ের কথায় অবাক হলো আদিবা। আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরও কি করে আদিবাকে দোষ দিচ্ছে? শুধু যে আদির মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে। এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু বুঝবার চেষ্টা করলো আদিবা। একে তো আদি তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তারপর আবার মেরেছে। সবচেয়ে বড় কথা, রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর কারো যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবার। কোথায় সে রাগ দেখাবে তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে। আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুখের ওপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদির মা রাগি গলে প্রশ্ন করলেন, তা গিয়েছিল তো দুজন, ফেরার সময় একা কেন? আদি কোথায়? কোথায় মানে? উনি বাসায় আসেননি? ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিট চোখের আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা? কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটাকে একা একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। আদিবার চুপ থাকতে পারল না। কাকিমণি, তুমি এমনভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন, সেটা যেন তোমরা কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবে রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন। তোমরা আমাকে যতটা নিচ ভাবছ, আমি অতটাও নিচে এখনো নামতে পারিনি। তাছাড়া ভাইয়া আমাকে একেবারে সহ্য করতে পারবেন না। সেটা যদি এখনো না বুঝে থাকো, তাহলে বলবো তোমরা ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলে নিজের রুমে চলে আসলো আদিবা। কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 11টার ঘর সুই সুই করছে, কিন্তু আদির ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ফোন বন্ধ দেখাচ্ছে। আদির এতক্ষণ বাইরে থাকার কথা না। এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে, আদি তাকে রেখে অনেক আগেই চলে এসেছিল। এতক্ষণ তার ফিরে আসার কথা, তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলা হয়নি তো? কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে। সন্দেহ নেই বকাবকি, এমনকি গায়ে হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো? আমার এমন লাগছে কেন? আমার তো ভাইয়ের ওপর রাগ করার কথা, কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন? আদিবার হাত পা কাঁপছে। যে মনে প্রাণে দোয়া করছে আদির যেন কিছু না হয়। অজান্তেই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ বাসার ল্যান্ডলাইনে কল আসলো। আদি ফোন করেছে। ফোন পেয়ে আদির বাবা বেরিয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসল। উঠে ঘাড় ঘুরাতেই বিছানার অপর পাশের আয়নায় প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখ পানি দেখে হঠাৎ করে আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমায় কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল। পড়াশোনা ছাড়তে হলো, তার জন্য আমার খারাপ লাগবে কেন?
ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কাঁদছি কেন ভেবে আদিবার মাথায় জেদ চেপে গেল, চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফিরল, সাথে তার বাবাও আছে। দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। আদির অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসে সোফায় বসে পড়লেন। আদির মা এগিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়েছিলে কেন? জবাব দে। ওকে এখনো জ্যান্ত কবর দেয়নি, এই তো অনেক বিড়বিড় করে। আদি উত্তর দেওয়ার আগে রেহানা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বললেন, আজে বাজে প্রশ্ন করো না রেহানা। আজে বাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য। জবাব দে আদি, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো, ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিল মানে? আদির মুখে কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে আদি, জবাব দে। কি জবাব দিবে? তোমার গুণধর ছেলে সারাদিন থানায় ছিল, বুঝেছ? আহমেদ সাহেবের কথায় সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো আদিবা। আদির মা এগিয়ে গিয়ে বললেন, থানায় ছিল মানে কি? কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করেছিল, পুলিশ খবর পেয়ে ধরে এনেছে। দেশে ফেরেছিস 2 দিনও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা আদি? কিরে উত্তর দে। আমি ভাবতে পারছি না এত বছরে ওর আচরণের কোনো পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা। আহমেদ সাহেবের কথাটা বলতে দেরি হলো, আদির উত্তর দিতে দেরি হলো না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই, তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি? তোমার মনে হচ্ছে আমি নেশাখোর? তা না হলে কাশবনে গিয়ে কি করছিলে শুনি? আমি জবাব দিতে বাধ্য নই। তবে এই ঝামেলা আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে আমি দেখে নেব। কার জন্য হয়েছে শুনি? কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারবো। বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি। ভয়ে আদিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তবুও ভালো সবার সামনে তার ব্যাপারে বলেনি। এখনো বড় মুখ করে বলতে পারছিস তুই? যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না, তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি, তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? আদি, তুই বাড়াবাড়ি করছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বোঝে তাহলে আমি আমার মতো করে বুঝাবো। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনের দখলদারি পেরে গিয়েছ। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টা করো না। যদি তোমাদের অসুবিধা হয় কালকেই চলে যাব। তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝেছ। তবু যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো, তবে এখন না। পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও, আমি চলে যাব। তোমরা যদি না চাও আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই। আমি উপরে যাচ্ছি। আদিবা ফার্স্ট বক্সটা নিয়ে আমার রুমে আয়তো বলেই হাঁটতে লাগলো আদি। এতক্ষণ ধরে আদিবা সবার কথা শুনছিল, কিছু বলেনি, কিন্তু আদির কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদি ঠিক নেই। হয়তো শরীর খারাপ, তাছাড়া মারামারির সময় ব্যথা পেয়েছিল। আদি পা টানতে টানতে যেতে যেতে আবার পিছনে ঘুরল। আদিবা, কিছু বলেছি তোকে, কথা কানে যায়নি? আসছি বাবা ভাইয়া। আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আদিবা ফার্স্ট এড বক্স নিয়ে ঘরে গেল। আসবো? আদি ঘুরে একবার আদিবাকে দেখলো, কিন্তু উত্তর দিল না। আজব, রাগ আমার কথা, আমার করার কথা তা না নিজের রাগ দেখাচ্ছে। ফিসফিস করে। ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন, আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন, আর না দরজাটা বন্ধ করতে বলেছি। মারবো বলিনি তো। আদিবা এখন তার কথা না শুনলেও শুনলেও মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা। আদি হাতের ইশারা আদিবাকে নিজের কাছে ডাকলো। কেন জানে আদিবা ভয় পেল। বাবা ভাইয়া, বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনে আদিবার গলা শুকিয়ে গেল। তবে কি আদি জেনে গিয়েছে সে নিলয়ের সাথে ফিরেছে? আজ আর রক্ষে নেই। কিরে, জবাব দিচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার উপর রাগ করেছিস তাই না? ওভাবে রাস্তা নামিয়ে দিলাম। আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না। পুলিশ আমাকে তাড়া করবে, তোকে পুলিশই ঝামেলা ফেলতে চায়নি, তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি? বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম।
আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ফয়সালকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বলল তোকে নাকি পায়নি। জানিস, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে, পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস। ভাইয়া আমায় পুলিশ কেসে জড়াতে চায়নি জন্য আমাকে নামিয়ে দিয়েছিল, আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যি ভাই আমার কথা এত ভাবে? তবে কি সবার কথাই ঠিক ও সত্যি আমায় ভালোবাসে? হয়তো সত্যিই বাসে, কিন্তু ভাই যদি জানতে পারে আমি আজ নিলয় ভাইয়ের সাথে বাসায় ফিরেছি তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে ঝড় আসতে চলেছে। আদি নিচে বলে এসেছে আদিবাকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে আদিবের সাথে তো ভালো করে কথা বলার কারণটা আদিবের মাথায় ঢুকলো না। আদিব উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল? আদি কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাঁজ করতে করতে উপর তুলছে। আদিব এবার উত্তর দিল না, মাথায় নিচে করে দাঁড়িয়ে আছে। কিন্তু আদি প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতেই আদিবা আটকে উঠল। আদির পা থেকে রক্ত পড়ছে। আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করলো, ভাইয়া? আদি হয়তো বুঝতে পেরেছে আদিবা রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল, ব্যান্ডেজটা করে দে তো আদিবা, করার মতো এনার্জি পাচ্ছি না। আদি কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি, অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত, এখনও রক্ত ঝরছে। মনে হচ্ছে এই অবস্থাতেও এত শান্ত থাকা যায়। আদি কথাটা বলেই বিছানায় গায়ে এলিয়ে দিল, পা দুটি বাইরের দিকে ঝুলিয়েছে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আরও স্পষ্ট হয়ে ভেসে উঠেছে। পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে দেখে চোখ কপালে উঠে গেল আদিবার। এতটা ব্যথা পেলে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন আদিবার খুব কান্না পাচ্ছে, যদিও কান্নাটা করার কথা আদির, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে। উল্টে আদিবা কান্না জুড়ে দিয়েছে। আদিবা কান্না চাপার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। আদিবার কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল, কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে বসলো। তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলল, সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দেইনি, তাহলে কাঁদছিস কেন? আদিবা উত্তর দিল না, সে এক মনে কেঁদে চলেছে। আরে যন্ত্রণা, বলবি তো কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া আগে কান্না থামো, তারপর বল কি হয়েছে। কান্না থামাতে বললাম না? ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো আদিবা। ঢং করিস আমার সাথে? জানিস না কিভাবে কেটেছে? আমার জন্য এত কিছু হয়েছে তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখের সামনে থেকে দূর হ ইডিয়েট, লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা? এখনই হাসপাতালে চলো। আমাকে তো পাগলা কুকুরে কামড়েছে, হাসপাতালে যাব। বক্সটা দে বলে আদি নিজে ব্যান্ডেজ করতে শুরু করলো। আদিবা বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে। চুপ কর। আপনি কি পাথর দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না লাগছে না, আবার কিসে ব্যথা লাগে সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো। যাই হোক, জীবনে তো কোনো কাজ করতে পারলি না, এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর, শরীর ভালো লাগছে না, ঘুমাবো। আদিবা আর কিছু বলল না, চুপচাপ বাইরে এসে খাবারের জোগাড় করতে লাগলো। আদির মা দেখছেন কিন্তু কিছু বলতে পারছে না, কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না। এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে। আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘর ফাঁকা, আদি সেখানে নেই। ভাইয়া ভাইয়া, আদিবা দুবার ডাকতে আদি ওয়াশরুম থেকে জবাব দিল, শাওয়ার নিশ্চয়ই, একটু অপেক্ষা কর, আসছি। আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসলো। কিছুক্ষণের মধ্যে আদি আসলো। খালি গা, পরনে হালকা ব্রাউন কালারের 3/4 গলায় ঝুলছে সাদা টাওয়াল। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টুপটাপ পানি ঝরছে। আদিবা নিজের অজান্তে হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে। আদি ব্যাপারটা বুঝেও আদিবাকে বিব্রত করার জন্য বলল, হা করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। আদিবার অবস্থা দেখে আদির খুব হাসি পেল। সে উচ্চস্বরে হেসে ফেলল। আদিবা এবার এদিক ওদিক না তাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল।
রাত বাড়ছে কিন্তু আজ ঘুমকে কিছুতেই বসে আনতে পারছে না আদিবা। বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ে ব্যথা করছে না তো? একবার গিয়ে কি দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ। আদিবা উঠে বসলো, কিন্তু চারিদিকে চোখ বুলিয়ে দেখলো রুম পুরো অন্ধকার। বিদ্যুৎ নেই, তাই কোথাও কোনো আলোর রেখা নেই। কিন্তু তাতে কি, আদিবার এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে আর দরজাটা শব্দহীনভাবে খোলার চেষ্টা করলো। পা টিপে টিপে ঘরে ঢুকলো। আদি মুখ ঘুরিয়ে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যি কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? আদিবার ইচ্ছে হলো একবার শুয়ে পরখ করতে। আদিকে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়েই কুল পায় না, তবুও আদিবার খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন শেষ হবে না? এ কেমন ভালোবাসা! আদিবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতে আদি খপ করে আদিবার হাত ধরল। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয় চমকে উঠল। আদিবা চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি। তার আগে আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ পেল। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইল। সাথে সাথে আদি বলে উঠল, দুদিনে অভ্যস্ত হয়ে গেলি? আদিবা প্রশ্নের মানেটা বুঝল না, তাই মুখ তুলে প্রশ্ন করলো, মানে? এবার আদি উঠে বসল। মানে দুদিন আমার সাথে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছিস, তাই নিজেই ছুটে এসেছিস? এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলের গায়ে হাত দিলেও অস্বস্তি হয় না? কি সুন্দর বুকের উপর শুয়ে থাকতে পারিস? আপনি সব কি বলছেন? যা সত্যি তাই তো বলছি। আদিবার এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। আদি কি তাকে অপমান করছে কিনা সেটা বুঝতে পারছে না। শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল, আপনি ভুল বুঝছেন, আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা, তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল, এই ভুলটা করিস না, নিজেকে সামলা, এভাবে নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না। যদিও আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলেছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথা কিংবা মন কোনো জায়গাতে স্থান নিতে পারল না। পারবেই বা কী করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়ব কি করে ভাইয়া? কথায় আছে, দৃষ্টি সীমার বাইরে থেকেও যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়ে তা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে, যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটকালে জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বে কি করে? আপনি যেমন ছোট থেকে আমাকে ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায় আপনার ভালোবাসার প্রেমে পড়েছিলাম আমিও। যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া, এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহস আমার নেই, কোনোদিন হবেও না। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন, তবে হয়তো 6টা বছর এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। বসে বসে নিজ মনে কথা বলছিল আদিবা। আদি আগে উঠে গিয়েছিল। সে চোখ মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটল আদিবার। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া? কোথায়? কোথায় মানে? নিজের রুমে যাব। তাহলে এসেছিলি কেন? মানে আপনার শরীর ঠিক আছে কিনা তাই দেখতে এসেছিলাম। এ তো দেখি ভূতের মুখে রাম রাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস? বিষয়টা অবিশ্বাস্য। এমনভাবে বলছেন যেন আমি কোনোদিন আপনার কথা ভাবিনি। ভাবতি নাকি? আপনি এত বেইমান হয়েছেন জানাই ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারা রাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খড়িয়ে দিতাম, সব ভুলে গেছেন? ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা, এমনভাবে বলছে যেন নিজের ইচ্ছায় আমার সেবা করত। থাপড়াইতে থাপড়াইতে রাজি করাতাম, ভুলে গেছিস? সে যাই হোক, যে কারণে হোক, সেবা তো করতাম। ইচ্ছে করে তো কোনোদিন করিস নি, মার খাওয়ার ভয় করতি। তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করে জানি। বলতে বলতে আদি এসে বিছানায় এসে গা শোয়ালো। আদিবার সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। আদি তাকে হ্যাঁস কাটানে নিজের কাছে বসিয়ে দিল।
কি করছেন ছাড়ুন। স্যারের জন্য ধরেছি বলে মনে হচ্ছে? হেয়ালি করবেন না প্লিজ। নিজে উল্টোপাল্টা কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাব কেন? ঠিক আছে, আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্র তো ভালো। তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন করেন কি করে? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকেই তোকে অন্য চোখে দেখি। এখন তো আর কথাই নেই, তোর প্রতি আমার গভীর আসক্তি রয়েছে। আপনার কি মুখে কিছু আটকায় না? লজ্জা বলতে কিছু নেই? নিজে নিজেকে কি করে এত নিচে নামাচ্ছেন? সত্যি বলতে মুখে আটকানো উচিত না। সত্যি অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালাম এক দৃষ্টিতে আর বললাম, দেখি বোনের চোখে, তাহলে বোন নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করা হলো না? বুঝতে যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র, তাহলে তাকান কেন? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলছি। ভালো হলে আওয়ার্ড দিবি? আপনার সাথে কথা বলে লাভ নেই, হাতটা ছাড়ুন, তা না হলে আমি কিন্তু চেঁচাবো। গতকাল দাগটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটি কাঁপত। মানে কি? গত রাতের কথা মনে করার চেষ্টা কর, তাহলে বুঝতে পারবি। বলতে বলতে আদিবার হাত আলগা করে দিয়ে মুচকি হাসলো আদি। আদি কি বোঝাতে চেয়েছে আদিবা বুঝতে পেরেছে, তাই আদির বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল আদিবার। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান, একেবারে চোখ গেলে দিব বলে দিলাম। বলে আদিবা এক ছুটে চলে যায়। আদিবার কাণ্ডে আদি উচ্চস্বরে হেসে উঠল। সকালে আদিবা রান্নাবান্নার জোগাড় করে টেবিলে খাবার দিচ্ছিল, তখন আদিবার মা সেখানে আসলেন। বেশ ইতস্ততা নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি দেখে আদিবা বলল, কিছু বলবে? আদিবা, তোর সাথে কিছু কথা ছিল। বলো। দরকার ছিল না আমার পাশে এসে দাঁড়ানোর কথা না? সেটা তো আমি আগে থেকে জানি। তুই সবসময় এভাবে কথা বলিস কেন? গত 6 বছর তুমি কখনো আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলেছো যে? আমার মনে হয় মনে পড়ছে না, তাই না? তাই আজ একটু অবাক হয়েছি। আসলে আমি মানুষ, তাই গিরগিটির মতো রং পাল্টাতে পারিনি। বুঝেছি তুই আমার সাথে কথা বলতে চাস না, তাই এমন তেরাবাঁকা কথা বলছিস। বলার আগে গজগজ করে চলে যেতে চাইলেন শাহানা বেগম। পিছন থেকে আদিবার শান্ত কণ্ঠে বলল, ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে, তাই না? তুই কি করে জানলি? স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলবে না জানি, আর আমার কাছে স্বার্থ রক্ষার মতো কিছু নেই, তাই কথাটা ভাইয়াকে নিয়ে সিম্পল হিসাব। যাই হোক, কি বলতে চেয়েছিলি বলো। তুই তো জানিস তোর চাচা চাচি তোকে পছন্দ করেন না, তাই না? নিজের মায়ে পছন্দ করে না, চাচা চাচি তো পরের বিষয়। এটা বলার মতো কোনো বিষয় না। আমি 6 বছর আগে থেকে জানি, বনিতা না করে যা বলা সরাসরি বলো। ওরা আদির বিয়ে দিতে চায়। অসুবিধে কোথায় দিক? আদির তো বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর পাগলামি এখনো যায়নি। তোর সাথে যা করে তা দেখলে কোনো মেয়ে বিয়েতে রাজি হবে? উনি যা করেন তাতে আমার কোনো হাত আছে? আমি সারাদিন পায়ে ধরে বসে থাকলে উনি নিজের জায়গা থেকে একচুলও নড়বে না। সমস্যাটা সেখানেই। কিন্তু তোর কাকিমণি ভাবছে তুই আদিকে হাত করতে চাইছিস। তো এখন আমার কি করণীয়? তুই মানে আমতা আমতা করছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমাকে নিয়ে কত ভাবো, আমি কষ্ট পাবার জন্য বলতে পারছো না। আদিবা, চল আমরা গ্রামে চলে যাই, আমাদের নিজেদের বাড়িতে। অন্যের সংসারে আগুন লাগে লাভ কি বল? আদিবা ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে মায়ের দিকে একবার দেখলো, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এই নিয়ে তো ভাবার কিছু নেই, আমি আজকেই চলে যাব। তবে তোমার আর সাদিয়ার যাওয়ার দরকার নেই। তোমার চিকিৎসা চলছে, সাদিয়ারও ভার্সিটি আছে। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, আমি চলে গেলে সমাধান হয়ে যাবে। আদিবার কথা না বাড়ে রান্নাঘরে চলে গেল। সবার অবহেলা পেতে পেতে এখন আর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। শাহানা বেগম অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তার হাত পাও বাঁধা, কিছু করার নেই। আদিবাকে তার চাচি একদম মানতে পারছে না, তাই এটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করেছেন। সকাল 10টা টেবিলে খাবার দেওয়া হলো। আদিবা বাদে সবাই খেতে বসেছে, আদিও এসেছে। আদিবা রান্নাঘরে দুপুরে রান্না করছে, পাশাপাশি খাবার এগিয়ে দিচ্ছে। রান্নাঘর খাবার টেবিল পাশাপাশি হয়। সে একবার রান্নাঘরে যাচ্ছে, আবার ফিরে এসে সবাইকে খাবার দিচ্ছে, দেখছে কার কি লাগবে। আদি টেবিলে বসেছে ঠিকই, কিন্তু এখনো খাওয়া শুরু করেনি। সে আদিবার কার্যকলাপ দেখছে। আদিবা এগিয়ে এসে আদির প্লেটে 2টো রুটি আর ভাজি দিয়ে এগিয়ে যেতে চাইল। সাথে সাথে আদি বলে উঠল, এই দাঁড়া। আদিবা ব্যস্ত গলায় বলল, কিছু লাগবে ভাইয়া? মাংস দিব? না। তুই এখন পর্যন্ত ঠিক কতবার রান্নাঘরে গিয়েছিস আর এসেছিস? মানে?
আমি টেবিলে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে 6 বার রান্নাঘরে গিয়েছিস, আবার এসেছিস, এর কারণ কি? ভাইয়া, দুপুরে রান্না বসিয়েছি তাই। তাই তোর খাওয়ার দরকার নেই তাই তো? মানে বুঝলাম না। সবাই খেতে বসেছে, তুই বসিসনি কেন? আমি সবাইকে খাইয়ে তারপর খাই। ও, ভুলে গিয়েছিলাম, এটা আমাদের দেশের কালচার তাই না? ঠিক আছে যা, তবে মৌমাছির মতো ছুটোছুটি করবি না, দেখতে বিরক্ত লাগছে। তোর দৌড়ি দেখে আমি নিজে হাঁপিয়ে উঠেছি। আদির কথা আদিবা বোঝেনি, তাই চুপচাপ রান্নাঘরে চলে গেল। তবে এবার আর ফিরে আসেনি, রান্নাঘরে রয়ে গেল। আদিও খাওয়া শুরু করেছে। খেতে খেতে আদি বলল, মা কি যেন বলবে বলেছিলে? না কিছু না বাবা, আমি বাঘ কিংবা ভাল্লুক নই মা, তোমার গর্ভের সন্তান, তাই আমাকে ভয় পাওয়াটা হাস্যকর। যা বলার আছে বলে ফেলো। না আসলে আদি বলছিলাম কি বলছিলে সরাসরি বলো। ঘটক একটা ছবি দিয়ে গিয়েছিল আমার বিয়ের জন্য পাত্রী। হ্যাঁ মানে আসলে আমতামতা করছে কেন? এখানে তো কোনো অসুবিধা দেখছি না, ছবিগুলো কোথায় দেখি? আদির মা তাড়াতাড়ি ওরিনকে বলল ছবিগুলো গিয়ে নিয়ে আসতে। ওরিন এক ছুটে গিয়ে ছবিগুলো নিয়ে এসে আদিকে দিল। আদি প্লেটের পাশে সবগুলো ছবি রেখে এক হাতে খাচ্ছে, অন্য হাতে উল্টে পাল্টে একটার পর একটা ছবি দেখছে। টেবিলে পিনপত নীরবতা, কেউ খাচ্ছে না, সবাই আদির দিকে তাকিয়ে আছে। আদিও খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। আদি এত সহজে রাজি হবে এটা যেন সবার কাছে অবাক লাগছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে আদি গলা ছাড়ল, আদিবা, আদিবা একবার এদিকে আয় তো। আদিবাও ছুটতে ছুটতে আসলো। কিছু লাগবে ভাইয়া? ওদিকটা গিয়ে দাঁড়াতো। মানে? আদির চোখ তুলে তাকালো। আদির চেহারা দেখে আদিবা রীতিমতো ভয় পেল। আদির নাক মুখ লাল হয়ে আছে, কপালের মাঝ বরাবর ফুলে ওঠা রগ প্রমাণ করছে সে রেগে আছে। আদি যখন প্রচণ্ড রেগে যায় তার চেহারা বদলে যায়। আদিবা আদির এই চেহারার সাথে পরিচিত, সে ভালো করে জানে এখন একটু এদিক থেকে ওদিক হলে ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। যদিও সে আদির রাগের কারণ জানে না, তবু কথা না বাড়িয়ে আদির দেখানো জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আদি বলল, পিছনে ঘুরতে একবার। আদিবা বোকা বোকা মুখ করে সবার দিকে তাকালো। তারপর দেখলো টেবিলে বসা সবারই একই দশা। সবাই অবাকের সাথে ভয় মেশানো চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদিবা ঘুরছে না দেখে আদি ধমকে বলল, একটা কথাবার বলতে হবে তোকে। কি বললাম? কথা কানে যায়নি? মার না খেলে তোর শাস্তি হয় না তাই না? আদির ধমকে আদিবা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। আদিবা ঠান্ডা গলে বলল, অরিন গিয়ে আদিবার চুলটা খুলে দে তো। অরিন ভ্যাবাচাকা মুখ করে তাকালো আদির দিকে। আদিবাও এদিকে ফিরে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোকে ঘুরতে বলেছি আমি। আদির ধমকে আদিবা ভয় পেল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। আদি কি করতে চাইছে? অরিন, তোকে কি এক কথা বারবার বলতে হবে? অরিন তাড়াতাড়ি উঠে গিয়ে আদিবার চুল খুলে দিল। মুহূর্তে ঘন কালো চুল তরতর করে কোমর পর্যন্ত ছাড়িয়ে পড়ল। আদি, একটু দেখে বলতো, আরও লম্বা হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট হাঁটু সমান। যাই হোক, তুই আমাদের বাসা রান্না করিস মানে সব ধরনের রান্নায় পারিস তাই না? আদিবা আদির ব্যবহারে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ইতিমধ্যে বাসার সবার অবস্থা একই। আদি খাবার ছেড়ে উঠে ঘটকের দেওয়া ছবিগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আদিবা, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় তো, মাথা ধরেছে খুব, বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল, সাথে আদির মা সহ অন্যরা। ছেলে কি করলো আর কি বোঝাতে চাইলো কারোর মাথাতেই পুরোপুরি ঢোকেনি। সে কি আদিবাকে হবু বউ হিসেবে ইঙ্গিত করলো আর সবাইকে বউ দেখিয়ে গেল? তাই তো হবে। তাহলে ঘটকের দেয়া অন্য মেয়েদের ছবিগুলো সাথে নিয়ে গেল কেন? সকাল গড়িয়ে বিকেল নেমেছে। আদি বাসায় নিয়ে বন্ধুদের সাথে বেরিয়েছে। এই ফাঁকে আদিবা নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। যদিও তার মা কয়েকবার বাধা দিয়েছিলেন, বলেছিলেন আদি যেহেতু বিয়ের ব্যাপারে অমত করেনি তাই এখন আদিবাকে যেতে হবে না। কিন্তু আদিবা এক কথার মানুষ, মাঝে মাঝে অদ্ভুত রকমের জেদ চেপে বসে তার মাথায়। নিজে ঠিক করে কি করবে সেটাই করে। আদি বিদেশে চলে যাওয়ার পর তাকে দোষারোপ করে একবার বলা হয়েছিল পড়াশোনা করানো হবে না। সেই যে আদিবা বেঁকে বসেছিল, মাধ্যমিক পেরিয়ে আর কলেজের চৌখাট মারায়নি, এমনকি বাসার বাইরে যাও ছেড়ে দিয়েছিল। আদিবা এতটাই ঘরকোনা হয়ে যায় যে অনেক আত্মীয়রা তাকে চিনে না পর্যন্ত। আদিবা প্রচণ্ড রকমের ইন্ট্রোভার্ট, রাগ, মন খারাপ কিংবা আনন্দে কারোর সাথে শেয়ার করে না, সবার কাছ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। আজ যখন তাকে বলা হয়েছে গ্রামে যেতে হবে,
মানুষে যাবে, কেউ আটকাতে পারবে না। সন্ধ্যায় ট্রেন, কিন্তু ততক্ষণে আদি হয়তো বাসায় চলে আসবে, আর তখন তার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ এই একটা মানুষের সাথে আদি বা জেদ দেখাতে পারে না। দেখাবে বা কি করে? আদি যে আদিবার চেয়েও বড় জেদি। আদিবার আগ দেখে গ্রামে চলে যেতে চাচ্ছে, শুনলে সে তাকে গ্রামের বদলে একেবারে পরপরে পাঠিয়ে দিতে দুবার ভাববে না। তাই আদি ফেরার আগে বেরিয়ে যেতে হবে, যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বিকেলে বাসা থেকে বেরিয়ে আসলো, নিজের মায়ের প্রতি একরাশ বিরক্তি নিয়ে স্টেশনে পৌঁছালো। কিন্তু স্টেশনে এসে বিপত্তি ঘটল। বহু বছর ধরে আদিবা বাইরের পরিবেশের সাথে বিচ্ছিন্ন, তাই স্টেশনে এত লোকজন দেখে কিছুটা ভড়কে গেল। তাছাড়া কোথায় টিকিট কাটতে হবে এ ব্যাপারেও তার কোনো ধারণা নেই। আদিবা চারদিকে তাকে একজনের কাছে জিজ্ঞেস করলো। লোকটি কাউন্টার দেখিয়ে দিল, কিন্তু কাউন্টারের সামনে লম্বা লাইন। আদিবা বাধ্য হয়ে গিয়ে লাইনে দাঁড়ালো। তবে এত লোকজন দেখে তার অস্বস্তি হচ্ছে। তার পিছনে একজন এসে লাইনে দাঁড়াতেই গা ছমছম করে উঠল আদিবার। তারপর হঠাৎ ধাক্কায় লাইনে থাকা একজনের সাথে গা লাগতে শিউরে উঠল সে। গায়ে কাটা দিল না। আর যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। আদিবা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে নিচে বসে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। তার সামান্য টিকিটও সে কাটতে পারে না। আদিবার চোখ ফেটে কান্না পাচ্ছে। নিচে বসে নিজের অসহায়ত্বকে বরণ করছিল, ঠিক তখনই কেউ একজন এসে বলল, আমি হেল্প করে দিব। আদিবা চমকে তাকালো, সাথে সাথে ভিমরি খাওয়ার জোগাড় হলো। আদি ভাইয়া, আপনি এখানে? অরিন ফোন করে বলল, আমি বাসায় ফিরে আসায় তোর নাকি অসুবিধা হচ্ছে, সে কারণে গ্রামে চলে যাচ্ছিস, তাই ভাবলাম ভাই হিসেবে তোকে বিদায় জানানো উচিত, তাই আসলাম আর কি। আদিবা প্রচণ্ড রকমের অবাক হয়ে বলল, আপু এসব বলেছে? মিথ্যে বলেছে নাকি? আপনি আসায় আমার অসুবিধা হবে কেন? সে আমি কি করে বলবো? অসুবিধা যে হচ্ছে সেটা তো তোর চলে যায় প্রমাণ করছে। যাই হোক, যুক্তিতর্ক করতে ইচ্ছে করছে না, জাগির বেঞ্চে বস, আমি তোর জন্য টিকিট কেটে আনছি। আদির আচরণে আদিবা অবাক হলো। এত বড় কথা শুনে সে আদিবাকে শাস্তি না দিয়ে সাহায্য করছে, কিন্তু কেন? এর পিছনে উদ্দেশ্য কি? আদি যে এত শান্ত থাকার ছিল না সেটা আদিবার চেয়ে ভালো কে জানে। যদিও আদি তাকে খারাপ কিছু বলেনি, কিন্তু ভয়ে আদিবার বুক ধুকপুক করছে। আদিবা তাকে থাকতে থাকতে দেখলো আদি লাইনে না দাঁড়িয়ে সোজা কাউন্টারের ভিতরে ঢুকে গিয়েছে, আর চোখের পলকেই বেরিয়ে আসলো। আদিবা ততক্ষণে উঠে বেঞ্চে বসে আছে। আদিও এসে আদিবার পাশে বসে পড়ল। কিরে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাইয়া, ভয় পাচ্ছিস মনে হচ্ছে। আসলে কোনো কাজ করার আগে ভাবতে হয় কি করছি, এর ফলাফল কি হতে পারে। কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি? আমি আপনার ব্যাপারে কিছু বলিনি, বিশ্বাস করুন। বললেই বা কি, মনের কথা বলার অধিকার সবার আছে, তোরও আছে, ভয় পাচ্ছিস কেন? আমি আসলে এক শব্দে বলতে 3 বার আটকে যাচ্ছিস। পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি, তার চেয়ে চুপচাপ বসে থাক। ট্রেন এখনই চলে আসবে। 2টো টিকিট কেটে দিয়েছি যাতে অন্য কারোর সাথে বসতে না হয়। আমি পানি খাবো ভাইয়া। আদিবার দিকে তাকে আদি বাঁকা হাসলো। হাসিতে রহস্য লুকিয়ে আছে সন্দেহ নেই, কিন্তু মুখে কিছু বলছে না, তাই আদিবা কিছু বুঝে উঠতে পারছে না। বস, আমি নিয়ে আসছি। আদি চলে গেল। আদিবা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজেও জানে না। আদি এসে পানি দিতে আদিবা ঢকঢক করে বোতল খালি করলো। আদির চোখে মুখে রহস্যের ছাপ। দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামলো। আদিবা একবার আদির মুখের দিকে দেখছে, আবার ট্রেনের দিকে দেখছে। আদিবার অবস্থা দেখে আদি মুচকি হেসে বলল, ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না, যা উঠে পড় গিয়ে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়লে ব্যাপারটা খারাপ হবে। তুই যে একটা মাথা মোটা, সেটা এখানে প্রমাণ করার কিছু নেই। আদিবা এবারও কিছু বলল না। সে যাচ্ছে না দেখে আদি নিজে আদিবার হাত ধরে ট্রেনে তুলে দিল। তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠল। আদি নেমে গেল। ট্রেন চলতে শুরু করলো। আদি আদিবাকে বিদায় দিল, সহজ বিদায়। তার মাঝে আদিবাকে আটকানোর কোনো প্রচেষ্টা নেই। আদি প্রিয়জন হারানোর বেকুলতাও। আদিবা জানালার বাইরে মুখ বের করে তাকালো। তার খুব বলতে ইচ্ছে করছে, আমি যেতে চাইনি ভাইয়া, কিন্তু বলতে পারলো না। ট্রেন চলতে চলতে আদির দৃষ্টিসীমা পেরিয়ে আসলো। আদিবা এখনও বাইরে তাকিয়ে আছে। ভীষণ মন খারাপ করছে তার। সবসময় তার সাথেই কেন এমন হয়? আদির সাথে তার ভুল বোঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন? সে গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি আদির বিয়ে হয়ে যাবে। তবে কি কোনোদিন আদিকে বলা হয়ে উঠবে না আদিবা তাকে ভালোবাসত? ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল।
মন খারাপের সন্ধ্যা নেমে আসলো। আদিবার কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে, চোখটা একটু লেগেছে। হঠাৎ ট্রেনের ঝকঝক শব্দ থেমে গেল। আদিবা চোখ মেলে তাকালো, বুঝতে পারল ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করছে, ছাড়তে দেরি হবে। যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে, কেউ জিনিসপত্র কিনছে, কেউ খাবার খাচ্ছে। আদিবার নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারল না, তাই নামল না। প্রায় আধ ঘন্টা পর ট্রেনের হুইসেল বাজলো, যাত্রী সবে উঠতে শুরু করেছে। তখন কেউ একজন আদিবার হাত ধরে টানতে শুরু করলো। ভিড়ের মধ্যে আদিবাকে তার মুখ দেখতে পেল না, কিন্তু মুহূর্তে নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো। ট্রেন তাকে রেখে চলে আসছে দেখে আদিবা ভয় চুপসে গেল। সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল, কে আপনি? আমাকে ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ছেলেটা অতি দ্রুত বেগে হাঁটছে, আদিবার কথাকে গুরুত্ব দিচ্ছে না। আদিবা তার সাথে তাল সামলাতে পারছে না। আদিবা বলল, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চেঁচাবো। ছেলেটা সোজা সাপটা জবাব দিল, স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি, তাই চেঁচাল না যা, না চেঁচাল তা। কারো এগিয়ে আসার হলে এমনি আসবে, এসবের মানে কি? ছেলেটা থমকে দাঁড়ালো, আদিবার দিকে ঘুরে বলল, আমার পারমিশন ছাড়া তুই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিস কোন সাহসে? আদিকে দেখে আদিবার দেহে যেন প্রাণ ফিরে এলো, শান্ত হয়ে বলল, ভাইয়া আপনি? উফ, আমার একটু হলে ভয় আত্মা বেরিয়ে যেত। কত ভয় পেয়েছিলাম জানেন? আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদি রাগী চোখে তাকিয়ে আছে দেখে আদিবা ভয় পাওয়ার কথা, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ তার আনন্দ হচ্ছে। আদি তাকে নিতে এসেছে ভেবে ভালো লাগছে। আদিবার চোখে মুখে খুশির রেখা ফুটে উঠেছে। কিরে, এখানে হাসির মতো কোনো ঘটনা ঘটেছে? ইডিয়েটের মতো হাসছিস কেন? আমাকে যেতে দিবেন না এটা স্টেশনে বললেই তো হতো। এত দূরে আসার কি দরকার ছিল? তখন নিষেধ করলেই তো আসতাম না। সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো। মানে? সামনে দেখ, তাহলে বুঝতে পারবি। আদিবা তাকে দেখলো। স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আদিবা এদিক ওদিক দেখে বাঁকা মুখ করে বলল, কি দেখবো ভাইয়া? মাইল স্কেল দেখতে বলেছি। যাই হোক, তোর মতো মাথা মোটা সেটা বুঝবে না, তাই বুঝিয়ে বলছি। এখান থেকে গ্রামের বাড়ি 180 কিলোমিটার আর বাসা 60 কিলোমিটার। এখন তুই চিন্তা করে সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি। আপনি না বললেন বাসায় যেতে? তবে যেখানে যাস না কেন হেঁটে যেতে হবে। আদির কথায় আদিবা অবাক হলো। এটা কেমন মজা? মজা? আমি কি জোকার না কিছু মজা করব? তাহলে এসব কি বলছেন? বাংলা বুঝিস না? তুই যে ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখবো, এমনটাই ভেবেছিলি? নিজেকে কি ভাবিস তুই? আজ যদি তোর জেদ ভাঙাতে না পারি, আমার নাম আদি না। বাসায় কি যেন বলছিলি? আমার জন্য তোর থাকতে অসুবিধা হচ্ছে তাই না? একবার বাসায় চল, তোর অসুবিধা কত প্রকার আর কি সেটা হারে হারে টের পাবি। আমি বাসায় যাব না। কি করবেন আপনি? জোর করে নিয়ে যাবেন? একদমই না, রাস্তা দুদিকেই খোলা, তোর যেদিকে খুশি যেতে পারিস। তবে রাতের বেলা একা একা যাওয়াটা কি ঠিক হবে? দেখ, ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে তাই না? আমি যেহেতু বাসায় ফিরবো, তাই এইটুকু উপকার করতেই পারি। মানে তুই যদি এদিকে যাস, আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব, আর ওদিকে গেলে শেওড়া গাছের জিন তোকে পাহারা দিতে দিতে নিয়ে যাবে। তার উপরে রাস্তার ছেলেরা তো আছে। এবার তোর ইচ্ছা। ভাইয়া, ফ্লাট করে কোনো লাভ নেই। বলতে বলতে আদিকে বাইকে উঠে বসলো। আদিবা দৌড়ে গিয়ে বলল, ভাইয়া আমার ভুল হয়েছে, আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি। আমাকে একা রেখে যাবেন না, প্লিজ আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। এই তো সাবাস মেয়ে, চল হাঁটা শুরু কর। তাহলে হেঁটে যাব? অবশ্যই। কেন? আপনার সাথে তো বাইক আছে। তাতে কি এটা তোর শাস্তি? আমার কথা নড়চড় হয় না, হেঁটে যাই বলেছি মানে হেঁটেই যাবি। এত দূর হেঁটে হেঁটে কি করে যাব? এটা কি সম্ভব? মানুষ সাঁতরে মাইলের পর মাইল পাড়ি দিয়ে দেয়, আর তুই হেঁটে যেতে পারবি না? ভাইয়া, কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাসা থেকে বের হওয়ার আগে বুক কাঁপলো না? আমি জানতে পারলে তোর পা দুটি যে ভেঙে গুড়িয়ে দিব। জানতি নাকি ছোটবেলার ইতিহাস ভুলে গেছিলি? আদি বহু দৌড়াউড়ি করেছ, তুমি এবার পাখা দুটো ছাটার সময় এসেছে। বলে আদি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ভাইয়া, আমায় রেখে যেও না প্লিজ, আমার অন্ধকার ভয় লাগে, দাঁড়াও প্লিজ। আর কখনো তোমার অবাধ্য হব না, এবারের মতো ক্ষমা করে দাও, দয়া করে প্লিজ ভাইয়া। কে শোনে কার কথা? আদিবার কথায় আদি থামলো না। আদি কিছুটা এগিয়ে গিয়ে থামলো। সাথে সাথে আদিবা ছুটে গিয়ে আদির সামনে দাঁড়ালো। নেহাত কম জায়গা নয়, তার উপর আদিকে থামতে দেখে রাস্তাটুকু রীতিমতো দৌড়ে এসেছে আদিবা।
এসে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না। আদি নির্বিকারে জবাব দিল, আমি তো কখন বলেছিলাম আমি তোকে রেখে যাব? আমি আগেই বলেছি তুই যদি বাসার রাস্তায় আসিস আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। তাহলে চলে আসলেন কেন? কত ভয় পেয়েছিলাম আমি। ভয়ের কিছু নেই, আমি তোকে রেখে যাবো না, তবে আমি যেহেতু বাইকে যাব তুই আমার সাথে তাল মেলাতে পারবি না, তাই প্রতিবারই আমি কিছু দূর গিয়ে দাঁড়াবো, তুই আবার আমার পর্যন্ত গেলে আমি আরও একটু গিয়ে থামবো এবং তোর জন্য অপেক্ষা করব। মানে কি? চিন্তার কোনো কারণ নেই, আমি অত দূরেও যাব না, ঠিক ততটাও দূরে থামবো যেখান থেকে তোকে দেখা যাবে, চোখের আড়াল করবো না, তো একদম ভয় পাস না। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আজ যাই ঘটে যাক, রাস্তায় যত সমস্যাই হোক না কেন, আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব। এই শাস্তিটা না দিতে পারলে আমার আত্মা শান্তি হবে না। আপনি কি মানুষ? একটা মেয়েকে 60 কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন? তা বড় মুখ করে বলছেন, লজ্জা করছে না? না তো, একটুও করছে না। যে নিজেই নিজের পরিচয় ভুলে যায় সেই পরিচয় আমার মনে রাখার কি দরকার? তোর মা আছে, মেয়ের কোনো লক্ষণ আছে? মেয়ে থাকবে শান্তশিষ্ট, দেখলেই শান্তি লাগবে, শান্ত মনে ঘর সংসার সামলাবে, ঘরে বসে চিন্তা করবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কী নাম রাখবে। তা না করে কেন সন্ধ্যাবেলা ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়বে, তাও একা একা? এত দূরের রাস্তা যখন যা খুশি ঘটতে পারে সেসব নিয়ে কেন ভয় পাবে না? আদির কথায় আদি বা অবাক লাগছে নাকি রাগ উঠছে নিজে বুঝে উঠতে পারছে না। বিরক্তি নিয়ে বলল, তার মানে বিয়ের আগে আমার বসে বসে বাচ্চার নাম ঠিক করা উচিত? এক্স্যাক্টলি, জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সে মেয়ে বাবু চায় নাকি ছেলে বাবু, কটা বাচ্চা নিবে সেসব নিয়ে ভাবা উচিত ছিল। বাহ, আমি মনে হচ্ছে আগে থেকেই জেনে বসে আছি আমার জামাই কি হবে, তার ইচ্ছে অনিচ্ছার ব্যাপারে চিন্তা করব। জানবি না কেন, এত কেয়ারলেস হলে তো চলবে না। আপনি কি জানেন আপনার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন না? তবে আমি এটা জানি তোর মাথায় বুদ্ধি কিছুটা বাড়ানো দরকার। বুদ্ধি থাকলে আমি কি বলেছি বলার আগে বুঝে ফেলতি। যাই হোক, এমনি এমনি যেতে যেতে সকাল হয়ে যাবে, আর এমন গল্প করতে থাকলে হয়তো কালও পৌঁছাতে পারবি না।